হ্যালো ফিজিক্স লাভার্স, আমরা জানি ফিজিক্সের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, আমরা বলতে পারি ফিজিক্সের প্রাণ বলতে পারি। সেটা হচ্ছে ডাইনামিক্স বা গতি। তো সেই গতিকে আমরা অনেকভাবে বর্ণনা করতে পারি, অনেকগুলো স্টাইলে। একটা হচ্ছে বীজগণিতের স্টাইলে অ্যালজেব্রা দিয়ে, আর একটা হচ্ছে ক্যালকুলাসের স্টাইলে বর্ণনা করতে পারি। তো আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি এই যে গতি বা ডাইনামিক্স, যেটা ফিজিক্সের প্রাণ বলছি, ওইটার সাথে ক্যালকুলাসের আসলে রিলেশনটা কেমন, আমরা কিভাবে ক্যালকুলাস দিয়ে সেই ফিজিক্সের প্রাণ ডাইনামিক্সকে আমরা ডিসক্রাইব করতে পারি, সেই জিনিসটা দেখবো। সো ক্যালকুলাসের বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা একেবারে ডিটেলস আলোচনা করেছি আমাদের ভেক্টরে, আর ইন্টিগ্রেশন হালকা পাতলা আলোচনা করেছিলাম। সো আজকে আমরা আমাদের স্বার্থে সুবিধার্থে গতি ভালো বোঝার জন্য ডাইনামিক্সের একটা লেকচার হিসেবে আমরা আজকে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। ইন্টিগ্রেশনের তিনটা পার্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি দেখাবো ইন্টিগ্রেশনের ফিলিংসটা, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা কোন জায়গা থেকে এসেছে। তারপর ইন্টিগ্রেশনের কয়েকটা ফর্মুলা, যেটা আমার গতির প্রবলেম সলভিংয়ে লাগবে, গতির ফর্মুলা ডেরাইভেশনে লাগবে। আর শেষ অংশে আমি দেখাবো কিভাবে আমাদের গতিবিদ্যার সাথে বা ডাইনামিক্সের সাথে ক্যালকুলাস রিলেটেড, আমরা ক্যালকুলাস দিয়ে কিভাবে গতির একটা রূপ দিতে পারি, সেই জিনিসটা দেখবো আর কি। আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আসি ইন্টিগ্রেশনের ফিলিংসে যাওয়ার আগে মনে করো যে আসলে কখন থেকে আসলে ইন্টিগ্রেশন নামক জিনিসটা আসলো, কেন আসলো, এটার আগে কি ছিল। ওকে, প্রথম প্রথম যখন আমাদের একটা মনে করো যে এই ধরনের একটা ত্রিভুজ আমাদেরকে দেওয়া থাকতো, আমরা খুব সহজে তার এরিয়া বের করে ফেলতে পারতাম। আমি যদি বলি হোয়াটস দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তোমরা সবাই বলবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। আমি যদি বলি তোমাকে যে এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতেছো আয়তক্ষেত্র, এর এরিয়া কত, তোমরা বলবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, তাহলে তোমরা বলবে হাইট ইন্টু উইথ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা এটা বলতে পারো। ওকে, আমি যখন তোমাকে বলবো এই যে তুমি একটা হাফ সার্কেল দেখতেছো, যে হাফ সার্কেলের এরিয়া কত, ক্ষেত্রফল কত, তুমি বলবে সার্কেলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হলে হাফ সার্কেল হবে পাই আর স্কোয়ার বাই 2। তাহলে কতটা সহজে আমরা এসব এরিয়া বের করে ফেলতে পারছি, যে একটা ট্রায়াঙ্গেল হোক, রেক্ট্যাঙ্গেল হোক, সার্কেল হোক, তারপর ট্রাপিজিয়াম হোক, আমরা খুব সহজে এরিয়া বের করে ফেলতে পারি। যদি এবার আমি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া ধরো তোমার কাছে আমি দুটো এক্সিস দিয়েছি, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাকে একটা ফাংশন দিয়েছি, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স দ্বারা কী বোঝায়? এফ অফ এক্স দ্বারা বোঝাচ্ছে যে তুমি যদি এক্সের এক একটা আরবিট্রারি ভ্যালু বসাও, তাহলে এফ অফ এক্স তোমাকে, অর্থাৎ এই ফাংশনটা তোমাকে আরেকটা ভ্যালু দিয়ে দিবে। মনে করো এক্সের মান 1 বসালে তোমাকে এফ অফ এক্স 5 দিল, এফ এর মান 2 বসালে 10 দিল, এরকম একটা ভ্যালু তোমাকে দিবে। কাজেই আমার কাছে একটা মনে করো ফাংশন আছে এফ অফ এক্স। তাহলে এই ফাংশনটা মনে করো আমরা এক্সের এক একটা মান বসালে এখানে এই যে ওয়াই এক্সিস বরাবর এক একটা মান পাচ্ছি, ওয়াই এক্সিস বরাবর আমরা আসলে এফ অফ এক্সকে স্থাপন করেছি। তাহলে আমি এক্সের মান বসাবো, এই যে এক্সের মান বসাবো, আর আমরা এফ অফ এক্সের মান পাবো। তাহলে আমরা এক্সের মান বসাচ্ছি, এফ অফ এক্সের মান পাচ্ছি। ওই পয়েন্টগুলোকে যদি আমরা দেখি, মনে করি এই ধরনের কিছু পয়েন্ট আমরা পেয়েছি, তাহলে এটা মনে করো যে আমাদের এফ অফ এক্সের একটা গ্রাফ। হ্যাঁ, এটা মনে করো এফ অফ এক্সের একটা গ্রাফ। তারপর আমি তোমাকে বললাম যে এই যে তুমি যে ফাংশনটা দেখতে পাচ্ছ, যে গ্রাফটা দেখতে পাচ্ছ এফ অফ এক্সের, এই এফ অফ এক্স গ্রাফটার আমাকে একটু এরিয়াটা বের করে দেখাও তো। আমি বললাম ফাইন্ড আউট এরিয়া অফ দিস এফ অফ এক্স, এই এফ অফ এক্সের এরিয়াটা বের করে দেখাও তো। তোমার তখন একটু কেমন জানি খটকা লাগলো। এইটা তো একটা বক্ররেখা, কার্ভ লাইন। আমরা তো এতদিন যে এরিয়াগুলো পড়ে আসছি ওইগুলা খুব পরিচিত ফরম্যাট ছিল, ট্রায়াঙ্গেল ফরম্যাট, রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট, ট্রাপিজিয়াম ফরম্যাট, সার্কেল ফরম্যাট। কিন্তু এটা তো একটা কেমন জানি অ্যাপ্রো থ্যাপ্রো ফরম্যাট। হ্যাঁ, এটা একটা কার্ভ লাইন। তো এই যে একটা কার্ভ এরিয়া কীভাবে আমরা বের করব, এটা তো আমাদের পরিচিত কোনো ফরম্যাটে পড়ে নাই। যদি এটা মনে করো ট্রায়াঙ্গেল ফরম্যাটে বলতো, আমরা বলে দিতাম হাফ ইন্টু বেস ইন্টু হাইট, কিন্তু এটা কোনো আমাদের পরিচিত ফরম্যাটে পড়ে নাই। এখন কীভাবে আমি এটার এরিয়া বের করতে পারি? তখন আমরা চিন্তা করলাম, আচ্ছা একটা কাজ করি, বসে থাকলে তো চলবে না, আমরা এই পুরা যেটা আমাকে এইটুকুর এরিয়া বের করতে হবে, আমি এটাকে আরেকটু এক্সপান্ড করছি। আচ্ছা, আমাকে মনে করো এইটুকুর এরিয়া বের করতে হবে, এই যে পুরো ক্ষেত্রটার এরিয়া বের করতে হবে। তো আমরা একটা কাজ করি তো, যে আমরা অনেকগুলো এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র লাইনে বিভক্ত করি তো, খুবই কাছাকাছি, খুবই ঘনভাবে একটা পর একটা লাইন দিয়ে দিয়ে যাই তো। এভাবে করে আমি একটা পর একটা লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। এভাবে একটা পর একটা যখন আমি লাইন দিয়ে দিয়ে যাব, এভাবে আমি ইনফাইনিট স্মল ছোটো ছোটো অনেকগুলা লাইন দিয়ে 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 মোটামুটি এরিয়াটা কাভার আপ করলাম। এবার আমি চিন্তা করলাম, আচ্ছা এই যে দেখো অনেকগুলো লাইন যখন পাশাপাশি বসাবো, তখন তো মোটামুটি এই যে এরিয়াটা পাওয়া যাবে, তাই না? এরিয়া বলতে তো আসলে ওই যে আমাদের যে ক্ষেত্রটা সেটা বোঝাচ্ছে। তাহলে আমরা এই যে প্লেনটা, একটা সমতল প্লেন, এটাই তো এরিয়া, তাই না? তাহলে আমরা যদি অনেকগুলো লাইন দিয়ে 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 যাই, তাহলে মোটামুটি আমরা হয়তো এরিয়াটা পেয়ে যাব। তো আমি চিন্তা করলাম তাহলে এই কাজটা করা যায়। তাহলে এই যে এখানে একটা ছোটো লাইন আছে, ফার্স্ট এই ছোটো লাইনটা নিলাম, তারপর আমরা যোগ দিব, তারপরে পরের লাইনটা, তারপর আবার যোগ দিব, পরের লাইনটা, তারপর আবার যোগ দিব, পরের লাইনটা, আবার যোগ, পরের লাইন। এভাবে করে প্রত্যেকটা লাইন যখন আমরা যোগ করব,
এই যে দেখো প্রত্যেকটা লাইন আমরা কি করতেছি, যোগ করতেছি। প্রত্যেকটা লাইন বলতে আসলে প্রত্যেকটা হাইটকে আমরা যোগ করতেছি। এই যে প্রত্যেকটা হাইট আমরা যোগ করতেছি, এইভাবে করে প্রত্যেকটা হাইট আমরা যোগ দেবো। এভাবে করে প্রত্যেকটা হাইট যখন আমরা যোগ দিতে থাকবো, এক একটা হাইট, কোনো হাইট বড়, কোনো হাইট ছোট। এই যে দেখো এই হাইটটা খুবই ছোট ছিল, এই হাইটটা সবচেয়ে বড়। তাহলে এভাবে করে আমরা যখন প্রত্যেকটা হাইটকে কি করব, যোগ করব, তাহলে হয়তো আমরা এই এরিয়াটা পেয়ে যেতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা লাইন, এখন আমরা কিন্তু এখানে ইভেনলি স্পেস অর্থাৎ ফাঁকা ফাঁকা করে লাইনগুলো রেখেছি। আমরা যদি লাইনগুলো ফাঁকা ফাঁকা করে না রেখে কন্টিনিউয়াসলি লাইনগুলো নিতাম, আমরা একদম পর 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 সবগুলোকে তারপর পর 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 যোগ দিতাম, তাহলে হয়তো আমরা পুরাটার এরিয়াটা পেয়ে যেতাম। তাহলে এরিয়া বের করার আমরা একটা পদ্ধতি পেয়ে গেলাম, যে সবগুলো লাইনকে নিয়ে যোগ দেওয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অ্যাকচুয়ালি কী করলাম বলো তো? অ্যাকচুয়ালি আমরা আসলে লাইনগুলোকে নিয়ে লাইন বলতে পারি, অথবা হাইট বলতে পারি, অথবা আমি বলতে পারি এফ অফ এক্স, কারণ আমার এখানে হাইট কি রেফার করছে, এফ অফ এক্স রেফার করছে। তাহলে আমরা লাইন অথবা হাইটকে কি করলাম, অথবা এফ অফ এক্সকে আমরা কি করলাম, সাম আপ করলাম, যোগ করলাম। যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এরিয়াটা পেয়ে যাচ্ছি। বাট এভাবে প্রত্যেকটা লাইন নিয়ে নিয়ে যোগ করবো, ইনফাইনিট নাম্বারস অফ লাইন, অসীম সংখ্যক লাইন কীভাবে নিয়ে নিয়ে যোগ করব, এটা কেমন না যে আমাদের খাইদার কাজ নাই, একটা লাইন নিয়ে নিয়ে যোগ করব। ইট ডাজন্ট রিয়েলি মেক এনি সেন্স। হ্যাঁ, এটা আসলে একটা অনর্থক বলতে গেলে, এটা আসলে এভাবে এটা কোনো সেন্স তৈরি করে না, অনর্থক বিষয়টা। তাহলে আমরা কীভাবে আসলে এই লাইনগুলোকে যোগ করতে পারি? যেহেতু আমরা এভাবে লাইন নিয়ে নিয়ে যোগ করে, এটা একটা অনর্থক কাজ। আমরা হয়তো আমাদের নতুন কোনো স্টাইলকে আছে কিনা, যে মডার্ন ফাস্ট অ্যান্ড অ্যাডভান্স কোনো স্টাইল আমরা আছে কিনা, যেটার মাধ্যমে আমরা লাইনগুলোকে যোগ করতে পারি, ফলে আমরা এরিয়াটা বের করে ফেলতে পারি। এই যেভাবে লাইনগুলোকে যোগ করে এরিয়া বের করার একটা স্মার্ট ওয়ে, মডার্ন অ্যান্ড ফাস্ট ওয়ে, খুব সুন্দর একটা ওয়ে, যেটা দিয়ে তুমি ভাবে সাম আপ করে করে, ঠিক আছে, যোগ করে করে এরিয়া বের করে ফেলতে পারবা। ওই ওয়েটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন নাম শুনেই বোঝা যাচ্ছে, ভালো করে নামটা যদি দেখি, ইন্টিগ্রেশন ইজ এ প্রসেস অফ ইন্টিগ্রেট করার প্রসেসটাকে বলছি ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করে, ইন্টিগ্রেট মিনস সাম আপ। তাহলে ইন্টিগ্রেশন ইজ এ প্রসেস অফ ইন্টিগ্রেট অর সাম আপ। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনটা এই লাইনগুলোকে সাম আপ করে তোমাকে এরিয়াটা বের করে দিবে। তাহলে ইন্টিগ্রেশন ইজ এ প্রসেস অফ ইন্টিগ্রেট, আর ইন্টিগ্রেশনটা যেহেতু ইন্টিগ্রেট করার একটা প্রসেস, যুক্ত করার একটা প্রসেস, সাম আপ করার একটা প্রসেস, অ্যান্ড এই সাম আপ করার প্রসেস দিয়ে সে আসলে লাইনগুলোকে সাম আপ করে এরিয়া বের করে দিবে। সো উই ক্যান অলসো সে দ্যাট ইন্টিগ্রেশন ইজ অলসো এ প্রসেস টু ফাইন্ড আউট এরিয়া অফ এনি কাইন্ডস অফ এরিয়া, এনি কাইন্ডস অফ শেপের এরিয়া বের করার জন্য ইন্টিগ্রেশনটা একটা প্রসেস। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে আমরা এনি কাইন্ড অফ শেপের এরিয়াটা বের করতে পারি, অ্যান্ড ইটস ভেরি ভেরি স্মার্ট ওয়ে। সে স্মার্ট ওয়েতে আমাকে সাম আপটা করে দেয়, নর্মাল সাম আপ না, অর্ডিনারি অ্যালজেব্রিক সাম আপ সে করে না। ইন্টিগ্রেশনটা একটা এভাবে করে আমাদেরকে সাম আপ করে দিবে, এবং সাম আপ করে দিয়ে এরিয়া বের করে দিবে। তা আমরা আজকে দেখব যে ইন্টিগ্রেশনটা আসলে কীভাবে সাম আপ করে এরিয়াটা বের করে দেয় সেটা। তার আগে আমরা আশা করি ফিল করতে পেরেছি ইন্টিগ্রেশনের জন্ম কেন ইন্টিগ্রেশন জন্ম লাভ করেছে, কেন ইন্টিগ্রেশনটা আমাদের দরকার। ইন্টিগ্রেশনটা আমাদের দরকার হচ্ছে যে কোনো ধরনের অ্যাপ্রো, ঠিক আছে, এনি কাইন্ড অফ শেপের, যে কোনো ধরনের শেপের এরিয়া বের করার জন্য সাম আপ করার একটা প্রসেস, একটা স্মার্ট ওয়ে হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের জন্ম কোথায় থেকে? আমরা যে কোনো ধরনের এরিয়া দিলে বের করতে পারছিলাম না, তখন ইন্টিগ্রেশনের জন্ম। তাহলে ইন্টিগ্রেশনের জন্ম কেন ইন্টিগ্রেশনটা আসলো আমাদের কাছে, কেন আমরা ইন্টিগ্রেশন পড়াশোনা করছি? তার কারণ হচ্ছে এনি কাইন্ড অফ শেপ যদি আমাকে দেওয়া থাকে, তার এরিয়া বের করার জন্য পড়ছি। তাহলে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি এরিয়া বের করার জন্য আমরা পড়ছি। তো আমাদের ভেক্টরে ইন্টিগ্রেশনের হালকা আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম ইন্টিগ্রেশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা কী করি, কোনো ছোটো ছোটো জিনিসগুলোকে যুক্ত করি, সাম আপ করি, ইন্টিগ্রেট করি। এবং এই যে দেখো এখানেও কিন্তু সেই কথাই বলছি যে ইন্টিগ্রেশন দ্বারা আমরা ইন্টিগ্রেট করে এরিয়াটা বের করে ফেলি। আচ্ছা ঠিক আছে, ওকে, খুব সুন্দর। এখন আমরা দেখব সেটা কিভাবে করি, সেই কাজটা একটু আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের মেইন ইন্টিগ্রেশন প্রসেসটাতে যাব। আচ্ছা, তো ইন্টিগ্রেশন আগে আমরা প্রসেসটাতে যাওয়ার আগে ইন্টিগ্রেশন সিম্বলটাকে একটু দাঁড় করাবো, যে ইন্টিগ্রেশনের যেসব সিম্বল বা অপারেটর আছে সেসব অপারেটর নিয়ে একটু পরিচিত হয়ে নিই। ঠিক আছে, আচ্ছা মনে করো আমার কাছে একটা এই ধরনের কার্ভ লাইন আছে, এটুকু, এই যে একটা কার্ভ আছে, এটার এরিয়াটা বের করতে হবে। তো আমি করলাম যে এখানে খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট নিলাম, একদম বলতে গেলে খুবই কাছাকাছি। এরা কতটা কাছে, এটা মানে খুবই কাছে, ঠিক আছে, ওকে, খুবই কাছে দুইটা পয়েন্ট নেওয়ার পর আমি দুইটা হাইট বের করলাম, দুইটা দাগ দিলাম। আচ্ছা,
তাহলে দেখো এরা খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট, দুইটা খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট নেওয়ার পরে এভাবে দুইটা দাগ দিলাম। এবার আমরা এই যে ক্ষুদ্র অংশটা আছে, এই ক্ষুদ্র অংশটার এরিয়াটা আমরা বের করার চেষ্টা করব যে এই ক্ষুদ্র অংশের এরিয়াটা কি। হ্যাঁ, তাহলে আমার দেখো এটা ছিল আমার এক্স এক্সিস, রাইট, এটা ছিল আমার এক্স, আর এটা ছিল আমার এফ অফ এক্স, যেটাকে আমরা ওয়াই এক্সিসে রেখেছিলাম। ওয়াই এক্সিসে কে আছে, এফ অফ এক্স আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এক্স এক্সিসকে দেখো তো খুবই ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেললাম না? এই যে এইটুকুটা হচ্ছে এক্স এক্সিসের খুবই ক্ষুদ্র একটা অংশ না, খুবই কাছাকাছি ক্ষুদ্র একটা অংশ না? তাহলে আমরা এভাবে করে এক্স এক্সকে অসংখ্য ক্ষুদ্র ভাগে ভাগ করলাম। আমরা এভাবে করে এক্স এক্সিসকে অনেকগুলা ক্ষুদ্র ভাগে ভাগ করলাম, বলতে গেলে ইনফাইনিট স্মল সেকশনে ভাগ করলাম, মানে খুবই অসীম সংখ্যক ক্ষুদ্র ভাগে ভাগ করলাম। আচ্ছা, তখন আমরা এই যে একটা ক্ষুদ্র ভাগকে আমরা তখন নাম দিই ডিএক্স। ডিএক্স দ্বারা বোঝাচ্ছি অসংখ্য ক্ষুদ্র ভাগে ভাগ করার পর একটা ক্ষুদ্র ভাগ হচ্ছে ডিএক্স, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপর এই যেখানে হাইটটা দেখতে পাচ্ছ না তুমি, এই হাইটটা দেখো, এটা বলতে গেলে একদম পুরোপুরি কিন্তু সেম না দুইটা হাইট। এই পয়েন্ট একটু নিচে, ওই পয়েন্ট একটু উপরে। তারপর আমরা বললাম এতটা কাছাকাছি আমি নিয়েছি, এতটা কাছে আমি নিয়েছি তাদেরকে, এত বেশি কাছে আমি নিয়েছি যে তাদেরকে বলতে গেলে আমি প্রায় একদম সেম হাইটে ধরতে পারি। যদিও তারা সেম হাইট না, আমি এতটা কাছাকাছি নিয়েছি যে মনে হচ্ছে তারা অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ তারা একদম খুবই কাছাকাছি মনে হচ্ছে। সো আমি বলতে পারি এই যে হাইটটা, তাহলে এই জিনিসটাকে আমরা একটু জুম করে যদি বাইরে দেখাই, তাহলে দেখো এটাকে আমি জুম করে বাইরে দেখাচ্ছি। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু জুম করে বাইরে দেখাই, তাহলে ব্যাপারটা মনে হবে আমার কাছে প্রায় কাছাকাছি। হ্যাঁ, প্রায় কাছাকাছি মনে হবে ব্যাপারটাকে। আচ্ছা, তখন আমরা এই অংশটাকে বললাম ডিএক্স, আর এটাকে আমরা বললাম হাইট। আর হাইট বলতে এখানে আমার কাকে বুঝাচ্ছি? হাইট বলতে আমরা এখানে এফ অফ এক্সকে বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমাদের কাছে একটা রেক্ট্যাঙ্গেল মনে হচ্ছে না? আয়তক্ষেত্র মনে হচ্ছে না? তাহলে এই যে আয়তক্ষেত্রটা মনে হচ্ছে, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, এই যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, এই আয়তক্ষেত্র, এই ছোট্ট আয়তক্ষেত্রকে আমি জুম করে এটা নিয়ে আসলাম, তাহলে এই যে আয়তক্ষেত্রটা, এটার এরিয়াটা কত বলো তো? জাস্ট তুমি নর্মাল অর্ডিনারি যে নিয়মটা জানো, অর্ডিনারি যে ফর্মুলা, সেটা দিয়ে বলো তো এরিয়াটা কত? তখন তুমি আমাকে বললে ভাইয়া এটার এরিয়াটা হবে এই যে হাইট ইন্টু বেস। হাইট হচ্ছে কত? হাইট হচ্ছে আপনার এফ অফ এক্স, আর এটার ভূমিটা কত, এটার বেস কত? এটার বেস হচ্ছে আপনার ডিএক্স। তাহলে এই যে এফ অফ এক্সের সাথে ডিএক্স গুণ করলে আপনি আসলে এরিয়াটা পেয়ে যাবেন। তাহলে আমরা আসলে কি করলাম বলো তো? আমরা আসলে এই যে একটা বক্ররেখা আছে, এই যে একটা কার্ভ লাইন আছে, এই কার্ভ লাইন ফাংশনের খুবই কাছাকাছি দুইটা পয়েন্ট নিয়েছি, এবং ইট সিমস, এটা মনে হচ্ছে আমাদের কাছে দুইটার হাইট প্রায় সেম, অ্যান্ড ইট সিমস, এটা আমাদের কাছে মনে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এটা আমাদের কাছে একটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে। এর পরবর্তীতে আমরা যে সিমলি আয়তক্ষেত্রের ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা, দৈর্ঘ্য গুণ প্রস্থ অথবা হাইট গুণ ভূমি, ঠিক আছে? তাহলে হাইট ইন্টু বেস এফ অফ এক্স ডিএক্স। যদিও এটা কিন্তু এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গেল না, আমরা একটা অ্যাপ্রক্সিমেশনে যাচ্ছি যে দেখতেছি আসলে কি হয়, ঠিক আছে? আমরা কাছাকাছি একটা জিনিস নিচ্ছি আর কি। আচ্ছা, এভাবে করে এবার আমরা করলাম কি, এটাকে আরও খুবই খুবই কাছাকাছি, আবার পরের সেকশনটা নিলাম, খুবই কাছাকাছি পরের সেকশনটা নিলাম। তাহলে পরের সেকশনের এরিয়াটা কি হবে? এভাবে পরের সেকশনের এরিয়াটাও সেমভাবে হবে। এরপর পরের আরও একটা সেকশন নিলাম, পরে আরও একটা সেকশন নিলাম, খুবই ছোটো খুবই ছোটো, এটা আমার এখানে অনেক বড় দেখাচ্ছে, এটা খুবই কাছাকাছি, এটা খুবই কাছাকাছি। হ্যাঁ, এভাবে করে যখন আমরা সবগুলা সেকশন নিয়ে তাদেরকে যোগ করব, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি দেখো তো? তাহলে আমরা বলতে পারি যে আমাদের টোটাল এরিয়া, আমরা যদি বলি টোটাল এরিয়া কত হবে এই জিনিসটার, তাহলে টোটাল এরিয়া হবে সামেশন, সবগুলা সাম আপ করব, সামেশন দেখো এফ অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ এক্স ডিএক্স প্লাস, এরপর ডট 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 ডট, এর পরবর্তীতে এফ অফ এক্স ডিএক্স, এভাবে এন সংখ্যক এফ অফ এক্স ডিএক্স, ইনফাইনিট সংখ্যক এফ অফ এক্স ডিএক্স। এই যে দেখো, এটা হচ্ছে এফ অফ এক্স ডিএক্স একটা, এটা আরেকটা, 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 এভাবে করে করে আমরা সবগুলো এফ অফ এক্স ডিএক্স সবগুলা রেক্ট্যাঙ্গেলকে যোগ করে ফেললাম। তাহলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাবো না? দেখো তো টোটাল এরিয়াটা পেয়ে যাবো। তো এখানে ভাইয়া প্রত্যেকটা এফ অফ এক্স ডিএক্স দেখতে সেম হলো, এটাও এফ অফ এক্স ডিএক্স, এটাও এফ অফ এক্স ডিএক্স, এটাও এফ অফ এক্স ডিএক্স, যদি তোমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকে সেম, না, ব্যাপারটা কিন্তু সেটা নয়। এখানে এক্স কিন্তু কনস্ট্যান্ট না, এক্স হচ্ছে ভেরিয়েবলস, এক্সের এক একটা জায়গায় এক একটা মান। তাহলে এক্স আমি যখন এই জায়গায় নিব তখন একটা মান, তখন হাইটের একটা মান, আমি যখন এই জায়গায় নিব হাইটের মানটা খুবই কম, আমি যখন এই জায়গায় নিব হাইটের মানটা অনেক বেশি, তাহলে আমার এফ অফ এক্সের এক একটা মান কিন্তু আমরা এখানে পাচ্ছি। কাজেই দেখতে যদিও মনে হয় এফ অফ এক্স ডিএক্স এখানে সবগুলা সেম, কিন্তু এফ অফ এক্সের মানটা ভিন্ন, এক্সের এক একটা পয়েন্টে এক একটা মানের জন্য আমরা এক একটা এফ অফ এক্স পাচ্ছি। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এটা এফ অফ এক্স, এটা এফ অফ এক্স, এফ অফ এক্স, এবার করে সবগুলো এরিয়া আমরা যোগ করলাম।
এই যে ভাইয়া টোটাল এরিয়া যে বের করতে গিয়ে আমাকে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া যোগ করতে হলো এফ অফ এক্স করে করে, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি এই যে এই পদ্ধতিতে সাম আপ না করে আমরা এটাকে একটা নতুন পদ্ধতিতে সাম আপ করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবং তখন আমরা এই যে সামেশনটা দেখতে পাচ্ছ না, এই সামেশনকে একটু করে কি করে নিই, এভাবে করে আমরা প্রকাশ করি যে এসের মতো, এস দ্বারা আসলে সামেশন বোঝাচ্ছে, এসটাকে একটু টেনে লম্বা করে দিই, অনেকে এইভাবে বলে যে টেনে লম্বা করে দেওয়া, যাই হোক সমস্যা নাই। তাহলে এই যে সামেশন এসের মতো লম্বা করে তারপর আমরা লিখি কি এফ অফ এক্স, তারপর আমরা লিখি ডিএক্স। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্রেশন করে এরিয়া বের করার সিম্বলটা, যে এই সিম্বল দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনকে রিপ্রেজেন্ট করি এবং এরিয়াকে রিপ্রেজেন্ট করি। তাহলে আমাদের এরিয়া হবে কি ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন দ্বারা আসলে কি বোঝাচ্ছি, ইন্টিগ্রেশন দ্বারা আসলে বোঝাচ্ছি সাম অফ করা, যোগ করা। কাকে যোগ করব, এফ অফ এক্স ডিএক্সকে। এই যে এফ অফ এক্স ডিএক্স দ্বারা কী বোঝাচ্ছেন, এফ অফ এক্স ডিএক্স দ্বারা বোঝাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো এরিয়া। তাহলে এফ অফ এক্স ডিএক্স দ্বারা বোঝাচ্ছি যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো এরিয়া। আমি যদি এগুলো একটু মুছে দিই তাহলে দেখো এই যে ক্ষুদ্র যে এরিয়াগুলো দেখতে পাচ্ছ, এই ক্ষুদ্র এরিয়াটাই হচ্ছে এফ অফ এক্স ডিএক্স। এরকম অসংখ্য ক্ষুদ্র এরিয়া দিয়ে আমার এই পুরো এরিয়াটা, টোটাল এরিয়াটা তৈরি হয়েছে। এই যে ক্ষুদ্র এরিয়াটাকে বলছি এফ অফ এক্স ডিএক্স। এরকম অসংখ্য ক্ষুদ্র এফ অফ এক্স ডিএক্স এরিয়াটাকে আমরা যখন সাম আপ করব, ইন্টিগ্রেট করব, তখন আমরা এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম ইন্টিগ্রেশন দ্বারা বোঝাচ্ছে আসলে এরিয়া বের করা, কোন একটা এনি শেপের কী করা, এরিয়া বের করা, সেটা আসলে বোঝায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ইন্টিগ্রেশনের যে কীভাবে এরিয়া বোঝায় সেটার হয়তো একটা কথা আমি বলেছি। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, ভালো করে খেয়াল করো। মনে করো আমার কাছে এই ধরনের একটা ফাংশন আছে, আমার কাছে এবার মনে করো এই ধরনের একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে দেখতে এমন, এই যে এই ফাংশনটাকে আমরা সবাই জানি, খুবই বিখ্যাত ফাংশন, এটা হচ্ছে সাইন এক্স এর ফাংশন। আচ্ছা, কেন এটা সাইন এক্স এর ফাংশন সেটাও বলা যায়। দেখো এই জায়গা হচ্ছে 0, এটা হচ্ছে টোয়াইস পাই, আর এটা হচ্ছে তোমার পাই। তা আমরা জানি সাইনের মানটা কি হয়, সাইনের মান প্রথমে বাড়ে আবার কমে, আবার মাইনাসের দিকে বাড়ে আবার মাইনাস থেকে কমে। তাহলে দেখো এই যে প্রথমে বাড়লো কমলো, মাইনাসের দিকে বাড়লো আবার মাইনাস থেকে কমলো, আবার বাড়লো কমলো, মাইনাসের দিকে বাড়লো কমলো। সাইন অ্যাকচুয়ালি এভাবেই যায়, সাইন অ্যাকচুয়ালি বাড়ে কমে, মাইনাসের দিকে বাড়ে আবার কমে। তো সাইন যেহেতু অ্যাকচুয়ালি এভাবে যায়, সো এটা সাইনের ফাংশন। তো আমাকে বললো যে এই যে সাইনের ফাংশনটা আছে তুমি একে ইন্টিগ্রেশন করে ফেলো। তাহলে সাইনের ফাংশনকে যখন আমি ইন্টিগ্রেশন করতে যাব, ইন্টিগ্রেশন করা বলতে বোঝাচ্ছে এরিয়া বের করা। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করা বলতে এই পুরা যে কার্ভটা দেখতে পাচ্ছি, এই পুরা এরিয়াটা আমাকে বের করতে বলেছে। তো সাইনের ফাংশনটা তো আসলে ইনফাইনিট, এটা তো কখনোই শেষ হবে না, এটা তো আমার চলতেই থাকবে। তো আমি কি এরকম ইনফাইনিট সংখ্যক এরিয়া বের করব? তখন আসলে আমার ইনফাইনিট সংখ্যক এরিয়া বের করার দরকার পড়ে না। অনেক সময় দেখা যায় আমাকে বলে যে তুমি শুধুমাত্র একটা সেকশনের এরিয়াটা বের করে দেখাও, একটা সেকশনের এরিয়া বের করে দেখালেই হবে। তাহলে একটা সেকশন বলতে বোঝাচ্ছে তুমি আসলে 0 থেকে শুরু করো, সাইনের এক্সের মান মানে অ্যাঙ্গেলের মান যখন 0 ওই জায়গা থেকে তুমি শুরু করো এবং টোয়াইস পাই পর্যন্ত তুমি নাও। তাহলে তুমি বাকি এরিয়াগুলো তোমার নেওয়ার দরকার নাই। তাহলে এই যে 0 থেকে টোয়াইস পাই, এটাকে আমরা লিখি 0 থেকে টোয়াইস পাই। অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন যে সাইনটা দেখতে পাচ্ছ লম্বা এসের মতো, ওইটার নিচের অংশে আমরা কোথায় থেকে এরিয়া বের করা শুরু করব সেটা বসাই। তাহলে নিচের অংশ আসলে কি বোঝায়, নিচের অংশ বোঝায় কোথায় থেকে এরিয়া নেওয়া শুরু করব সেটা বোঝায়। অর্থাৎ ইংলিশে যদি এই টার্মটাকে বলি তাহলে বোঝাচ্ছে লোয়ার লিমিট, লিমিটটা কোথায় থেকে। আর উপরেরটা বোঝায় কোথায় শেষ করব, উপরের অংশ বোঝায় কোথায় এরিয়াটা শেষ করব। এবং এটাকে ইংলিশে যদি বলতে চাই তাহলে হচ্ছে আপার লিমিট। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লিমিট ওয়ার্ডটা চলে আসে। আমরা এর আগেও লিমিট একটা কথা শিখেছিলাম, ডিফারেন্সিয়েশন করার আগে করে কোনো একটা ফাংশন যদি অনির্ণেয় বা ইনডিটারমিনেন্ট আসে তখন ওই যে 0/0 ফর্ম আসে, তখন আমরা সেক্ষেত্রে লিমিট দিয়ে ওই ফাংশনটার ভ্যালু বের করেছিলাম। ওটা ছিল ফাংশন বের করার একটা ওয়ে, লিমিট। আর এখানে যে লিমিটটা বোঝাচ্ছি ওটা কিন্তু ওই ফাংশন বের করার লিমিট না, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট। এটা
দ্বারা বোঝায় কোথা থেকে এরিয়াটা শুরু করব, রেঞ্জ, এরিয়ার রেঞ্জটা কোথায় থেকে শুরু করব, বাউন্ডারিটা কোথায়, আর কোথায় শেষ করব, কোথায় বাউন্ডারি, ফাইনাল বাউন্ডারি কোথায়। তাহলে কোথায় থেকে শুরু করব, লোয়ার লিমিট, কোথায় শেষ করব, আপার লিমিট। কি শুরু করব, কি শেষ করব, এরিয়াটা। যেমন তোমাকে মনে করো বললো যে এই ধরনের একটা এরিয়া দেওয়ার পরে তোমাকে মনে করো বললো, দেখো এই ধরনের একটা এরিয়া দেওয়ার পরে তোমাকে বলেছে, ফর এক্সাম্পল তোমাকে এই ধরনের একটা সাইনের কার্ভ দিল, মনে করো সাইনের কার্ভ দেওয়ার পর আমরা জানি যে এটা হচ্ছে আমার টোয়াইস পাই, সরি আমি একটু ভুল লিখেছিলাম, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে টোয়াইস পাই, এটা 3 পাই, এটা 4 পাই, এটা মনে করো 5 পাই। এখন তোমাকে বললো মনে করো 3 পাই, তুমি 3 পাই থেকে যে জায়গাটা শুরু হয়েছে এবং 5 পায়ে যেটা শেষ হয়েছে ওইটুকুর এরিয়াটা বের করে দেখাও। দ্যাটস মিন তোমাকে এইটুকুর এরিয়াটা বের করে দেখাতে বলেছে। তুমি এটাকে কিভাবে প্রকাশ করবে, তুমি শুরু করেছো 3 পাই থেকে, সো 3 পাইটা দিবে নিচে, তুমি শেষ করেছো 5 পাইয়ে গিয়ে ওইটা দিবে উপরে, তারপর তুমি এখানে সাইন এক্স লিখবে। তাহলে এটা দ্বারা বুঝাবে 3 পাই থেকে শুরু করে 5 পাই এই রেঞ্জের মধ্যে, এই অঞ্চলে, এই রেঞ্জের মধ্যে আমি লিখে দিচ্ছি, এই রেঞ্জের মধ্যে, এই অঞ্চলের মধ্যে সাইন যেটুকু এরিয়া তৈরি করেছে সেটাই বোঝাচ্ছে। তাহলে এটাই হচ্ছে 3 থেকে 5 পাইপের মধ্যে সাইন এক্সের গ্রাফটা। তাহলে আমি আরেকবার বলছি, তাহলে এভাবে করে আমরা ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে কোন জায়গা থেকে কোন জায়গার এরিয়া বের করতে চাই ওইটা বোঝাতে পারি। তাহলে আমরা কি ইন্টিগ্রেশনের সিম্বল এবং লিমিটটা বুঝতে পারলাম? তাহলে আমি ফাইনালি একবার যদি তোমাদেরকে ফাইনালি লিখে রাখি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এমন, ভালো করে খেয়াল করো, এ বিন্দু থেকে বি বিন্দু এফ অফ এক্স ডিএক্স, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এই যেখানে ডি এর পাশে যে থাকবে ওই এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর বা ওই রেখা বরাবর, এক্স এক্সিস বা এক্স রেখা বরাবর, অনেক সময় যেটা এক্সিস নাও হতে পারে, কোনো একটা রেখা হতে পারে, রেখার এ পরবর্তীতে লোয়ার লিমিট কত, এ, তার মানে এ থেকে শুরু করে এ বিন্দু, এটা কি একটা, এটা একটা বিন্দু, ওই রেখার একটা বিন্দু, তাহলে এ বিন্দু থেকে শুরু করে আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে বি, তাহলে কোথায় পর্যন্ত, শুরু করে বি বিন্দু পর্যন্ত। এফ অফ এক্স যে এরিয়াটা বা ক্ষেত্রটা তৈরি করেছে বা আবদ্ধ করেছে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝাতে পারছি? তাহলে আমি আরেকবার বলছি যে এই জিনিসটা দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, এই জিনিসটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমার এই যে ডি এর পাশে যে আছে এক্স এক্সিস, তাহলে আমার এক্স এক্সিস বরাবর এই যে এক্স এক্সিস বা এক্স রেখার উপর এ বিন্দু থেকে শুরু করে, তাহলে এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত, এরপর এফ অফ এক্স যে এরিয়াটা তৈরি করেছে, যেটা যদি এফ অফ এক্স হয়, এফ অফ এক্স যে এরিয়াটা তৈরি করেছে ওই এরিয়াটার মানটা, ওই ক্ষেত্রফলটা, ওই ক্ষেত্রফল বা যে ক্ষেত্র বা যে এরিয়াটা তৈরি করেছে ওইটার ক্ষেত্রফলটা আর কি, এরিয়াটা। আচ্ছা, আবার বলছি, দেখো ভালো করে, এক্স এক্সিসের এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, অর্থাৎ এখানে ডি এর পাশে যে থাকবে তারই লিমিট বোঝায়। ডি এর পাশে এক্স আছে, সো এক্স এর কোন জায়গা থেকে শুরু করব, এ থেকে, এক্স এর কোন জায়গায় শেষ করব, বিতে। আচ্ছা, তাহলে এক্স এর এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স যে এরিয়াটা তৈরি করেছে সেই এরিয়াটা বা সেই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার এটা বোঝাচ্ছে। তাহলে এই জিনিসটা দ্বারা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বোঝাচ্ছে, এ থেকে বি অংশের ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ইন্টারপ্রিটেশন, যে অ্যাকচুয়ালি সে কী মিন করে সেটা। ওকে, এবার আমরা চলে যাব, তাহলে আমরা ফিলিংসটা অন্তত পেয়েছি যে ইন্টিগ্রেশনের ফিল। এবার আমরা চলে যাব এটার যে ফর্মুলা সেটাতে, কীভাবে আসলে ইন্টিগ্রেশনটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের ম্যাথমেটিক্যালি কীভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখো, পরীক্ষার হলে ম্যাথ করতে দিলে কীভাবে করবো সেটা। আচ্ছা, তাহলে পরীক্ষার হলে যদি ইন্টিগ্রেশন থেকে কোনো ম্যাথ দেয় তাহলে আমার তো ফর্মুলা দিয়ে করতে হবে। সো ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি লিখে দিচ্ছি। আমাদের ইন্টিগ্রেশনে অনেক ফর্মুলা আছে, ঠিক আছে, অনেক ফর্মুলা, আমাদের এতগুলো ফর্মুলা লাগবে না। আমাদের ফিজিক্সে, গতিবিদ্যা এবং অন্যান্য কয়েকটা টপিক্সে যেসব ফর্মুলা লাগবে আমি সব ফর্মুলায় লিখে দিচ্ছি। আবার বলছি, এটা হচ্ছে ফিজিক্সের জন্য যা যা লাগবে তার এরকম কয়েকটা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন। এরপর আমাকে হচ্ছে কোনো একটা ফাংশন আছে এক্স টু দি পাওয়ার এন, এর পরবর্তীতে তারপরে ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো
এক্স এর সাপেক্ষে এক্স এর একটা ফাংশন এক্স টু দি পাওয়ার এনকে ইন্টিগ্রেশন করব। তো এটা আমাদের ভেক্টর ক্লাসে তোমাদেরকে ফিল দিয়ে প্রমাণ দিয়েছি এবং প্রমাণ করে দিয়েছিলাম যেটা কেমন আসে। তো আমরা সবাই জানি যদি এরকম কোনো একটা চলকের উপর কোনো পাওয়ার থাকে তাহলে চলকের উপরে কোনো একটা পাওয়ার আছে, তাহলে চলকের উপর এরকম যদি কোনো পাওয়ার থাকে এবং তাকে যদি আমাদের ইন্টিগ্রেশন করতে বলে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম পাওয়ারটা এক বেড়ে যাবে এবং বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে আমার ফাইনালি রেজাল্টটা কী পাই তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা রেজাল্টটা পাই এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, পাওয়ারটা এক বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ারটা দ্বারা ভাগ করে দিব। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সাথে একটা সি দিতে হয়। এই যে সি বাবাজি বা সি এর যে সি ধ্রুবকটার কাজ, এটা নিয়ে আমরা ম্যাথে পড়বো। আমি ফিজিক্সে এই সি নিয়ে আপাতত আলোচনা করছি না, কারণ এটা নিয়ে আলোচনা আছে। এটা আমরা ম্যাথের স্যার আমাদেরকে ইনশাল্লাহ বলবে যে সি এর ফিলিংসটা কি। আচ্ছা ঠিক আছে, ওকে, আপাতত আমরা এতটুকু রেখে দিলাম। সি একটা সি হচ্ছে একটা কনস্ট্যান্ট আর কি, একটা কনস্ট্যান্ট দিতে হয়। তাহলে এই একটা ফর্মুলা আমার কাজে লাগবে। তাহলে আমার যদি কখনো পাওয়ার দেখি তাহলে আমি এটা মুছে দিলাম আপাতত। আমি যদি কখনো কোনো পাওয়ার দেখি তাহলে পাওয়ারটা এক বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ করে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। ভাইয়া এবার যে একটা লিমিটের কথা বলছিলেন, লিমিটের কি কোনো কাজ নেই? হ্যাঁ, লিমিটের কাজ আছে। লিমিটের কাজ আমরা একটু পরে বলছি, ঠিক আছে? আচ্ছা, আমার আরও একটা ফর্মুলা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কাজে দিবে, সেই ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই একটা ফর্মুলা গেল, আরও একটা ফর্মুলা আছে, তারপর আমরা লিমিটের কাজটা দেখাবো। আচ্ছা আরেকটা ফর্মুলা হচ্ছে, অনেক সময় তুমি দেখবা যে তোমার কাছে এরকম এফ অফ এক্স একটা ফাংশন আছে, আবার জি অফ এক্স একটা ফাংশন আছে। হ্যাঁ, আবার মনে করো যে তোমার আরেকটা কি ফাংশন থাকতে পারে, পি অফ এক্স একটা ফাংশন আছে। এরকম তিনটা ফাংশন আছে, তিনটা ফাংশনকে একসাথে ইন্টিগ্রেশন করতে বলেছে ডিএক্স এর সাপেক্ষে। তো আমরা তিনটা ফাংশনকে এরকম যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, আমরা চাইলে তাদেরকে আলাদা আলাদাভাবে সেপারেটলি কী করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি। এফ অফ এক্স ডিএক্স, এর পরবর্তীতে প্লাস, আবার জি অফ এক্স ডিএক্স আলাদাভাবে ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে? আচ্ছা, আবার মনে করো যে মাইনাস, এরপরে পি অফ এক্স ডিএক্স। তাহলে এভাবে যদি কেউ একসাথে যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, তাদেরকে আমরা একসাথে করতে পারি। এটা শুধুমাত্র যোগ বা বিয়োগ থাকলে, এডিশন ও সাবস্ট্রাকশনের ক্ষেত্রে এই কাজটা করা যাবে, নট মাল্টিপ্লিকেশন আর আমার ডিভাইডেটের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। যোগ বা বিয়োগ থাকলে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এই ফর্মুলাটাও আমার সামনে কাজে লাগবে, সেজন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খুবই কাজে দেয় এই বিষয়টা, লিমিট যেটা বললাম সেই লিমিটের বিষয়টা। সো এবার আসলে লিমিটের ব্যাপারটা। আচ্ছা, লিমিট কীভাবে বসাবো, অ্যাকচুয়ালি লিমিট কীভাবে বসাতে হয় সেটা, ইন্টিগ্রেশনের লিমিট কীভাবে বসাতে হবে সেটা একটু দেখাবো। আচ্ছা ওকে, তো আমাদের তো বেসিক্যালি ফিজিক্সে একটা ফর্মুলাই বেশি কাজে লাগে, যে কোনো একটা চলকের উপর কোনো একটা পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। তো এটার ক্ষেত্রে লিমিট কীভাবে বসাবো সেটা একটু দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। সব ক্ষেত্রে আসলে সেম, তারপর আমি একটা দেখাচ্ছি আর কি। আচ্ছা, মনে করো আমার কাছে আছে এক্স টু দি পাওয়ার এন। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে আমার এ থেকে বি পর্যন্ত। আমার লিমিট হচ্ছে এ থেকে বি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন একটা ফাংশন আছে, এক্স এক্সিস বরাবর এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত ওই এক্স টু দি পাওয়ার এন এর ফাংশনটার এরিয়া বের করতে বলেছে। এটাই আসলে, এটা হচ্ছে ইন্টারপ্রিটেশনটা যদি বলি আর কি। দরকার নেই আমাদের এরিয়ার ইন্টারপ্রিটেশন মাথায় রাখার, এরিয়াটা আসলে ফিলিংস ছিল, কিন্তু আমাদের যখন আমরা পরীক্ষায় প্রবলেম সলভ করতে যাব, এত এরিয়া মাথায় রাখার দরকার নেই, সরাসরি করে দেবো। প্রবলেম সলভিং, আমাকে প্রবলেম সলভ করতে বলছে, আমি সলভ করতে পারলে হয়েছে। এটা কি বুঝাচ্ছে, এটা কি সেন্স তৈরি করছে, এত কিছু ভাবার দরকার নেই, আমরা নগদ। হ্যাঁ ওকে, তাহলে আমরা দেখব তাহলে এটাকে যদি আমরা লিমিট কীভাবে বসাই সেটা দেখো। তো লিমিট বসানোর ক্ষেত্রে কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। এক নাম্বার স্টেপ হচ্ছে আমাকে ফার্স্ট ইন্টিগ্রেশনটা শেষ করতে হবে। তাহলে লিমিট বসানোর কয়েকটা স্টেপ আমি লিখে দিচ্ছি। তাহলে এক নাম্বার হচ্ছে আমাকে ফার্স্টে ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। এক নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন করে ফেলা। ওকে, এক নাম্বার স্টেপ। দুই নাম্বার স্টেপ হচ্ছে এবার, ঠিক আছে, যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টে ঠিক আছে, চলকের জায়গায়, সবার জায়গায় বসানো যাবে না, চলকের জায়গায় যে ভেরিয়েবলসের জায়গায় আপার লিমিট বসাও একবার, তারপরে মাইনাস করো, এরপর মাইনাস, এরপর লোয়ার লিমিট। এটা হচ্ছে লিমিট বসানোর নিয়মটা, বুঝতে পারছি? তাহলে দেখো কি বলছে আমাকে, ফার্স্ট ইন্টিগ্রেশনটা করে ফেলো। সো আমি দেরি করবো না, ইন্টিগ্রেশনটা করে ফেলবো। সো এক্স টু দি পাওয়ার এনকে যদি ইন্টিগ্রেশন করি, পাওয়ারটা এক বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ারটা দ্বারা ভাগ করে দিব, তাহলে আমার ইন্টিগ্রেশন প্রসেসটা শেষ। এবং একটা কথা বলি, আমি এখন তার এই সাইনটা দিতে পারবো না,
কারণ ইন্টিগ্রেশন করে ফেলছি, এখন আর এই সাইন দেওয়া মানে হয় না, কারণ ইন্টিগ্রেশনের জন্য এই সাইনটা, এই সাইন দিয়েই তো পরটাকে ইন্টিগ্রেশন করে এটা আসলো, কাজে এই সাইন আর দেওয়া যাবে না, ইন্টিগ্রেশন করে ফেলছি। তো এখন আমাকে লিমিটটা বসাতে হবে এ থেকে বি। আমি কীভাবে বসাবো? তো লিমিটটা আসলে আমরা বসাই এই যেখান থেকে একটা দাগ দিয়ে এ থেকে বি বসাই, হ্যাঁ, এভাবে একটা দাগ দিয়ে এ থেকে বি, এটা দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি এর লিমিট। তো অনেক সময় আসলে এভাবে একটা দাগ দিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায় যে আসলে কী দিলাম। তো এখানে আসলে আমরা একটা সুন্দর থার্ড ব্রেকেট দিই, থার্ড ব্রেকেট দিয়ে আমরা আসলে এই জিনিসটাকে এভাবে বুঝাই, নিচে এ দিই, উপরে আপার লিমিট বি দিয়ে থাকি আর কি। আচ্ছা, তাহলে আমার এ থেকে বি, অর্থাৎ কোথায় থেকে শুরু করলাম কোথায় থেকে শেষ করলাম। অনেক সময় এটাকে দেখবা তোমার লোয়ার লিমিট না বলে এটাকে অনেক সময় বলা হয় ইনিশিয়াল লিমিট, কারণ কোথায় থেকে শুরু করলাম, ইনিশিয়াল পয়েন্টটা কোথায়, ইনিশিয়াল করলাম কোথায় থেকে, শুরু করলাম কোথায় থেকে। আর অনেক সময় এটাকে আপার লিমিট না বলে ফাইনাল লিমিটও বলা হয়, আপার লিমিট অথবা ফাইনাল লিমিট। ওকে, তো এখন এখানে থার্ড ব্রেকেট কেন দিলেন? থার্ড ব্রেকেটটা দিলাম লিমিটটা বসানোর জন্য, কারণ আমি তো এখন আর ইন্টিগ্রেশন সাইন দিতে পারছি না, আমি আর ইন্টিগ্রেশন সাইন দিয়ে এভাবে এবি লিখতে পারবো না, কারণ ইন্টিগ্রেশন করা শেষ, আমার ইন্টিগ্রেশন করে ফেললাম। তাহলে এবার আমি কীভাবে লিমিটটা বসাবো? আমরা থার্ড ব্রেকেট দিয়ে লিমিটটা বসাই। অনেক সময় একটা লাইন দিয়েও বোঝানো হয়, একটু আগে যেটা দেখলাম একটা লাইন। তো লাইন দিয়ে আমাদের দেশে আসলে খুব বেশি কনভেনশন বা কম প্রচলিত না, তাই আমরা করবো কি, একটা থার্ড ব্রেকেট দিয়ে এ থেকে বি বসাবো, এটা হচ্ছে লিমিট বসানো। তাহলে দেখো যেটা বললাম যে দেখো ইন্টিগ্রেশন করে ফেললাম, এরপরে এবার যে রেজাল্টটা পেয়েছি এখনও কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সাইনটা কন্টিনিউ করলাম আর কি। এবার তৃতীয় কাজটা আসো, যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টে চলকের জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও। তাহলে এখনও কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা করলাম, জাস্ট ইন্টিগ্রেশনটা করলাম, আর লিমিট যেটা ছিল এটা রাখলাম, এখনও লিমিট বসাই নাই। এবার স্টেপ 2, এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 1-এ ইন্টিগ্রেশনটা করে ফেললাম, স্টেপ 1 ছিল ইন্টিগ্রেশন করে ফেললাম, ইন্টিগ্রেশন করে ফেললাম, করে কি আসছে x⁻n+1 ডিভাইডেড বাই n+1, আর লিমিটটা তো কন্টিনিউ রাখতে হবে, সেটা করলাম। এবার স্টেপ 2 হচ্ছে আমার যেই রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টে চলকের জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানো। তাহলে আমি এই রেজাল্টটা পেলাম না, x⁻n+1 ডিভাইড বাই n+1, এই রেজাল্টে চলক কে বলতো, ডি এর পাশে যে থাকবে সেই চলক, ডি এর পাশে যে মামাটা থাকবে, ডি এর পাশে যে মামা থাকবে সেই চলক। তাহলে চলকের জায়গায়, আমার চলকটা হচ্ছে এক্স, তাহলে চলকের জায়গায় এবার লিমিটটা বসাতে হবে। আমি আবার বলছি ডি এর পাশে যে মামা থাকবে, কারণ আমরা আসলে লিমিট কার বসাই, ওই যে ডি এর পাশে যে আছে তার লিমিটটা বসাই, যে এই যে এক্স এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত এক্স রেখার উপরে। তাহলে ওই এক্সের জায়গায়, চলকের জায়গায় একবার আপার লিমিটটা বসিয়ে দিব, আর একবার লোয়ার লিমিটটা বসিয়ে দিব। তাহলে চলক হচ্ছে এক্সের জায়গায় এক্স আর লিখবো না, আপার লিমিট বিকে বসাবো, আর বাকি ধ্রুবকগুলো রাখবো, এর পরবর্তীতে মাইনাস সাইন দিব, তার পরবর্তীতে এবার লোয়ার লিমিটটা বসিয়ে দিব। এটাকে বলা হয় লিমিট বসানো। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ভালো করে খেয়াল করো, চলক এক্সের জায়গায় একবার আমি বি বসাবো, আপার লিমিট বসাবো, আরেকবার আমি এ বসাবো, লোয়ার লিমিটটা বসাবো। তাহলে চলক বি এর জায়গায় এক্সের জায়গায় একবার বি বসালাম, আরেকবার এ বসালাম, এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। লিমিট বসানোর পদ্ধতি হচ্ছে এটা। তাহলে এভাবে করে আমরা লিমিটটা বসালাম, লিমিট বসানোর পদ্ধতি, সেটাই তো বলছে ইন্টিগ্রেশন করে ফেলো। স্টেপ 1 ইন্টিগ্রেশন করে ফেললাম, স্টেপ 2 যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টে চলকের জায়গায় আপার মাইনাস লোয়ার বসাও, যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টে চলকের জায়গায় আপার মাইনাস লোয়ার বসাইছি, এটাই হচ্ছে আমার রেজাল্টটা। তুমি চাইলে এটাকে আরেকভাবে করতে পারো, তুমি চাইলে আগে থেকেই n+1, এটা যেহেতু আমার একটা ধ্রুবক, এটাকে আগে থেকেই কমন নিয়ে রাখতে পারো 1/n+1, তাহলে আমার বাকি এক্সের জায়গায় বসালেই হবে b⁻n+1 মাইনাস a⁻n+1। একই কথাই যে n+1কে আগে থেকে কমন নিয়ে রাখা যে কথা, আলাদাভাবে করে একই কথা। যেহেতু আমার n+1টা ধ্রুবক, ওইখানে কোনো চলক নাই, চাইলে এটাকে আগেই বের করে নিয়ে রাখতেই পারি, তারপর করতে পারি। আর চাইলে আমরা এভাবে কমন না নিয়েও করতে পারি, একই জিনিস, একই কথা, ঠিক আছে। তাহলে লিমিট বসাতে পারবো আমরা, ফার্স্ট ইন্টিগ্রেশন করে ফেলবো, এমন করার পরে এভাবে থার্ড ব্রেকেট দিয়ে লিমিটটা কন্টিনিউ করবো, যেখানে যে বি এবং এ ছিল সেটা দেখাবো জাস্ট বি এবং এ। এবার হচ্ছে লিমিটটা বসাবো, এখনও বসাই নাই, বসাবো স্টেপ 2-তে। কীভাবে বসাবো? চলককে মুছে দিয়ে একবার আপার লিমিট বসাবো, তারপর এটা মাইনাস দিব, তারপর লোয়ার লিমিটটা দিব। এটা হচ্ছে লিমিট বসানোর নিয়মটা। তাহলে আমরা মোটামুটি ইন্টিগ্রেশন করতে পারবো এবং লিমিট বসাতে পারবো। তাহলে এইটুকু ছিল আমার ইন্টিগ্রেশনের বেসিক আলোচনা। আচ্ছা, এবার আরেকটা ফর্মুলা দেখি, যদি আমার কখনো চলকের সাথে ধ্রুবক একসাথে গুণাকারে থাকে তবে কি হবে।
চলকের সাথে ধ্রুবক গুণাকার আছে, যেমন এখানে সি হচ্ছে একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তার সাথে চলক আছে। সো সেই ক্ষেত্রে একটা কথা বলি যে ধ্রুবক শব্দের অর্থই হচ্ছে সে আনচেঞ্জ, তাকে তুমি ইন্টিগ্রেশন করো, ডিফারেন্সিয়েশন করো, তাকে যা ইচ্ছা করো সে আনচেঞ্জ, তাই তো সে ধ্রুবক। কাজেই আনচেঞ্জ কোনো একটা জিনিস ভিতরে থাকা যে কথা, বাইরে রাখাও সেম কথা, কারণ তার কোনো ভূমিকাই নেই। তাকে ইন্টিগ্রেশন সাইনের ভিতরে রাখলেও সে ইন্টিগ্রেট হবে না, তাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে রাখলেও সে ওইভাবেই থাকবে। কাজে আমরা ধ্রুবক যদি কখনো আমার থাকে তাকে বাইরে নিয়ে আসবো, ঠিক যেমন ডিফারেন্সিয়েশনও বাইরে নিয়ে আসতাম, কারণ সে আনচেঞ্জ, তার উপর তুমি যাই করো না কেন সে কোনো ভূমিকা রাখবে না। কাজেই তাকে বাইরে এনে আমরা বাকিটাকে ইন্টিগ্রেশন করা একই কথা। তাহলে আমরা যদি কখনো এরকম ধ্রুবক থাকে সেটাকে সামনে নিয়ে আসি, বাইরে নিয়ে আসি সে আনচেঞ্জ হওয়ার কারণে, তারপর বাকিটাকে করি আর কি। তো চলো একটা প্র্যাকটিস তাহলে করি, আমরা একটা প্র্যাকটিস করাই যাই, একটা প্র্যাকটিস করলে হয়তো বুঝে যাবে। মনে করো আমি তোমাকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করে দাও। কাকে ইন্টিগ্রেশন করবা তুমি? কে, তারপরে বললাম পি টু দি পাওয়ার 4, তারপর ডি পি, এটাকে ইন্টিগ্রেশন করে দেখাও। তাহলে দেখো কে একটা ধ্রুবক, কাজে সে বাইরে যাবে, তারপর বাকিটাকে ইন্টিগ্রেশন করব। এখানে আমার চলক হচ্ছে পি, পি টু দি পাওয়ার 4, এরপরে ডিপি, এবং 2 থেকে 4 হচ্ছে লিমিট। আমরা জানি যে পাওয়ারটা ইন্টিগ্রেশন করলে 1 বেড়ে যায়, তাহলে পি টু দি পাওয়ার 5 হবে, এবং সেই বেড়ে যাওয়া পাওয়ারটা দ্বারা আমরা ভাগ করে দিব, এবং থার্ড ব্রেকেট দিয়ে আমরা জাস্ট লিমিটটা কন্টিনিউ করব। এর পরবর্তী 2 নম্বরের স্টেপ ছিল আমার লিমিটের মানটা বসানো। সেটা কিভাবে করতাম? যে সেটা করতাম ওই আমাদের সেটা করতাম চলকের জায়গায় একবার আপার মানটা বসাতাম, তা পরবর্তীতে আমরা করতাম কি লোয়ার মানটা বসাতাম। আচ্ছা, এর পরবর্তীতে চলকের জায়গায় লোয়ার মানটা বসাতাম। ওকে, আমি দেখো তো সেই কাজটাই করেছি কিনা। চলকের জায়গায় আপার মানটা বসাবো, তারপর লোয়ার মানটা বসাবো। ভাইয়া এক্ষেত্রে কি ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দেওয়া যাবে না? এটা কনভেনশন যে তুমি যখন ইন্টিগ্রেশন করে ফেলবা তারপর লিমিটটা কন্টিনিউ করতে যাবা, অর্থাৎ লিমিটের মান এখনও বসাও নাই, তুমি জাস্ট রেখে দিয়েছো, সেক্ষেত্রে থার্ড ব্রেকেট দেওয়াটা নিয়ম। আর যখন তুমি লিমিটের মানটা বসায় ফেলতে পারবা তখন তুমি যা ইচ্ছা তাই দাও, সমস্যা নাই। ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট যা ইচ্ছা দিতে পারো, কারণ লিমিটের মানটা বসিয়ে ফেলছি, এই যে আপার মাইনাস লোয়ার। এক্ষেত্রে আমার আর অত কনভেনশন নাই, ফার্স্ট ব্রেকেট দিতে পারো, সেকেন্ড ব্রেকেট দিতে পারো, থার্ড ব্রেকেটও দিতে পারো। কিন্তু যখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো, করে ফেলার পরে এখনও কিন্তু লিমিট বসায় নেই, বাট ইন্টিগ্রেশন হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা মধ্য অবস্থা, মিডল স্টেট। এটা হচ্ছে আমার একটা মধ্য অবস্থা, ইন্টারমিডিয়েট স্টেট বলতে পারি, যে আমি ইন্টিগ্রেশন করে ফেলেছি কিন্তু লিমিট বসাই নাই। তাহলে এখনও লিমিটটা বসাই নাই, লিমিট বসানো হয়নি, ওই যে আপার মাইনাস লোয়ারটা করা হয় নাই, বাট আমার কি করা হয়ে গেছে? ইন্টিগ্রেশন হয়ে গেছে, ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন করে ফেলেছি কিন্তু লিমিটটা বসাই নাই, এ ধরনের সিচুয়েশন, এ ধরনের ইন্টারমিডিয়েট অবস্থা, মধ্যবর্তী অবস্থাতে আমরা আসলে থার্ড ব্রেকেটটা ব্যবহার করি, এটা একটা কনভেনশন। ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি, তাহলে পারা যাবে কি না। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের আমরা মোটামুটি একটা ফর্মুলা দেখলাম, 2টা ফর্মুলা দেখলাম, 3টা ফর্মুলা দেখলাম। এবার ইন্টিগ্রেশনে আমার আরও 2টা ফর্মুলা আমাদের ফিজিক্সে কাজে দেয় খুব বেশি, এবং এই ফর্মুলাগুলো হচ্ছে আমার ট্রাইগোনোমেট্রি থেকে আসা ফর্মুলা, ত্রিকোণমিতির 2টা ফর্মুলা আমাদের কাজে দেয়। এটার প্রমাণ আছে অবশ্যই, আমি প্রমাণটা হয়তো এখন দিব না, আপাতত আমি জাস্ট আমাদের ফর্মুলাগুলো দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফর্মুলা। সেটা হচ্ছে সাইন এক্স এবং কস এক্সের ফর্মুলা 2টা। সাইন এক্স ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা কি পাই? সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে একটা মাইনাস দিব সামনে, তার পরবর্তীতে কস এক্স পাওয়া যাবে, প্লাস সি থাকবে। সি হচ্ছে একটা ধ্রুবক, তবে সিটা হচ্ছে একটা কথা বলে রাখি যে লিমিট বসালে আর সিটা আসবে না, লিমিট না বসালে তখন সিটা আসবে। তো সি এর ব্যাপার নিয়ে আমি আপাতত কোনো কথাই বলবো না, কারণ আমার আপাতত সি এর দরকার নেই। আমরা যখন ম্যাথ করতে যাব তখন আসলে সিটা দরকার, ফিজিক্সে সি এর খুব বেশি কাজ নেই, ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে। সো আমি সি নিয়ে কথা বলবো না, তোমাদের ম্যাথে স্যার ইন্টিগ্রেশনের সময় সি একেবারে ভালো করে বলবে। ওকে, তাহলে সাইন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কস এক্স হয়, আর যদি আমরা কস এক্সকে ইন্টিগ্রেশন করি তাহলে আসলে কি হয়? তাহলে আসলে সাইন এক্স পাওয়া যায়। তাহলে সাইনকে করলে কস, কসকে করলে সাইন, শুধুমাত্র একটা মাইনাসের ব্যাপার স্যাপার আছে, সাইনকে করলে একটা মাইনাস কস আসে, আর কসকে করলে একটা কি আসে? সাইন আসে। আমি আজকে হালকা করে প্রমাণটা দিচ্ছি, এটা কিভাবে মনে রাখবো। এভাবে তুমি চাইলে একদম সরাসরি মনে রাখতেই পারো এভাবে, অথবা তুমি যদি প্রমাণ চাও তাহলে আমি একটা প্রমাণ দিয়ে দিব এই 2টা ফর্মুলার, কারণ আমার এই 2টা ফর্মুলা লাগে। তো ভাইয়া প্রমাণটা দেন। প্রমাণটা দিব অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন থেকে, আমরা আসলে ডিফারেন্সিয়েশনটা পড়ে এসেছি। হ্যাঁ, আমরা জানি যে, তাহলে প্রমাণটা দেখো, আমরা সবাই জানি যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এবং কস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা আমরা পড়েছি। তো সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কস এক্স পাই, আর আমরা যদি কস এক্সকে ডিফারেন্সিয়েশন করি
তাহলে আমরা মাইনাস সাইন এক্স পাই। এটা আমরা আগেই আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা জানি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে অপোজিট প্রসেস। এটা আমরা আমাদের ভেক্টরে বলেছি, ভেক্টর অনেক ভালোভাবে বলা হয়েছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অপোজিট প্রসেস, অর্থাৎ একটা বিপরীত। তাহলে তাই যদি হয়, তাহলে এবার দেখো, তাহলে বিপরীত প্রসেস যদি হয়, তাহলে এবার ইন্টিগ্রেশন করলে তাহলে আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে যদি কস পাই, তাহলে কসকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? বিপরীত জিনিস সবাই আমরা সাইন পাবো। অনুরূপভাবে কসকে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা মাইনাস সাইন এক্স পাই, তাহলে মাইনাস সাইন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কি পাবো? কস এক্স পাবো। তাহলে মাইনাসটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই, যেহেতু একটা ধ্রুবক, ওপাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস কস এক্স আসবে। তো এটাই হচ্ছে আসলে প্রমাণটা, যে সাইন এক্সকে তুমি ডিফারেন্সিয়েট করলে যেটা পাইছো, ওইটাকে যদি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এই জিনিসটা পাবা। তাহলে কস এক্সকে ইন্টিগ্রেশন করে দিলে সাইন এক্স। আবার অনুরূপভাবে কস এক্সকে ডিফারেন্সিয়েট করার পর তুমি যেটা পেয়েছো ওইটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে এটা পাবা। তো আসলে অপোজিট প্রসেস হয়, এই জিনিসটা হয়। তো চাইলে আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েশনের একটা লাইন লিখে সেখান থেকে এটা মনে রাখতে পারি। সো আমাদের আলাদাভাবে ইন্টিগ্রেশনের জন্য মনে রাখার দরকার নাই। শুধুমাত্র তুমি যদি ডিফারেন্সিয়েশনটা পারো, যে সাইন এক্সকে করলে কস এক্স হয়, কস এক্সকে করলে মাইনাস সাইন এক্স হয়, এইটুকু যদি তুমি মনে রাখতে পারো, এই লাইনটা যদি তুমি মনে রাখতে পারো, যে সাইন এক্সকে করলে কস এক্স হয়, কস এক্সকে করলে মাইনাস সাইন এক্স হয়, তাহলে তুমি জাস্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বিপরীত করে দিবা, যে কস এক্সকে ইন্টিগ্রেশন করলে তাহলে সাইন এক্স পাওয়া যাবে, মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে তাহলে কস এক্স পাওয়া যাবে, অর্থাৎ সাইন এক্সকে করলে মাইনাস কস এক্স পাওয়া যাবে। জাস্ট বিপরীত প্রসেসের মাধ্যমে তুমি চাইলে এই কথাগুলোকে বলতে পারো, বিপরীত প্রসেসের মাধ্যমে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের 5টা ফর্মুলা ইন্টিগ্রেশনে, যে 5টা আমার ফিজিক্সে কাজে দিবে। তাহলে আমি ফর্মুলাগুলো আবার একসাথে দেখাচ্ছি, ঠিক আছে? ফর্মুলাগুলো তাহলে আমি যদি আরেকবার একসাথে ইন্টিগ্রেশনের ফর্মুলা রিভিউ দিই, তাহলে দেখো 5টা ফর্মুলার মধ্যে আমার 1 নাম্বার ইন্টিগ্রেশনের ফর্মুলা যেটা আমরা বললাম, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে আমার সেটা হবে পাওয়ার 1 বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ করব। আর যদি আমার কোনো একটা ধ্রুবক চলে আসে, কোনো সমস্যা নাই, জাস্ট ধ্রুবকটাকে সামনে দিয়ে তারপর বাকিটাকে ইন্টিগ্রেশন করব। এর পরবর্তীতে আমার যদি কখনো দেখি আমি লিমিট বসাতে হচ্ছে, লিমিট কিভাবে বসাই আমি আসলে, এক্স টু দি পাওয়ার এন এ থেকে বি লিমিট বসাও, তাহলে লিমিটটা হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে বসাবো, প্রথমে ইন্টিগ্রেশনটা করে ফেলবো এবং থার্ড ব্র্যাকেট দিব, কারণ থার্ড ব্র্যাকেট হচ্ছে আমার মধ্যবর্তী অবস্থা। এর পরবর্তীতে এবার আমার চলকের জায়গায় আমি একবার আপার লিমিটটা বসাবো, এর পরবর্তীতে চলকের জায়গায় আরেকবার মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাবো। এখানে কিন্তু আপার মাইনাস এরপর লোয়ার, তাহলে লিমিট বসানোর পদ্ধতিটাই হচ্ছে কি ইউ মাইনাস কি এল, ইউ মাইনাস এল দ্বারা কি বোঝাচ্ছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা। তাহলে 3টা ফর্মুলা গেল। এর পরবর্তীতে আর 2টা হচ্ছে ট্রাইগোনোমেট্রি থেকে ধার নেওয়া ফর্মুলা। 4 নাম্বার ফর্মুলাটা হচ্ছে তাহলে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে। আমি আসলে কখনো এভাবে মনে রাখতাম না সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে, আমি এভাবে মনে রাখতাম যে আসলে ওই যে ডিফারেন্সিয়েশন দিয়ে তোমরা যেভাবে এনেছো সেভাবে আমরা এভাবে মনে রাখতাম, যে কস এক্সকে যদি সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে কী পাই, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে দিলে কস এক্স পাই, তাহলে কস এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাবো। আবার আমি মনে রাখতাম এভাবে, কস এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে মাইনাস সাইন এক্স পাই, তাহলে মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কস এক্স পাবো, তাহলে সাইন এক্সকে এই যে মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কস এক্স পাবো, তাহলে আমার মাইনাসটাকে এই পাশে দিয়ে দিই, হয়ে গেল। তাহলে এভাবে করে আমি ডিফারেন্সিয়েশন থেকে 2টা নিয়ে আসতাম। তোমরা চাইলে ডিফারেন্সিয়েশনেরটা যদি কারো মনে থাকে, তাহলে সেই ইন্টিগ্রেশনেরটা নিয়ে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসলে গুলানো যাবে না, কারণ একটা ক্ষেত্রে মাইনাসটা এক একজনের সাথে গুলানো যাবে না। কাজে তুমি ডিফারেন্সিয়েশনটা আগে লিখো মনে মনে অথবা খাতার একটা জায়গায়, তারপর এটা নিয়ে আসো। আর করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন দেখবা আর লাগছে না, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমার ফিজিক্সে লাগা 5টা ইন্টিগ্রেশনের ফর্মুলা। এবার আমরা আমাদের গতিবিদ্যায় কীভাবে ইন্টিগ্রেশনটা কাজে লাগাতে পারি সেটা দেখব।